তো তোমরা স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছো? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে এই আচ্ছা এই পিডিএফ গুলো দেওয়া হয়েছে না? হ্যালো? জি ভাইয়া, দেখা ভাইয়া যাচ্ছে। আচ্ছা, পিডিএফ গুলো কি পড়া হয়েছে ভালোভাবে? না ভাইয়া, সেরকম ভাবে সবটা কমপ্লিট করা হয় নাই। হুম, সবটা তো কমপ্লিট করতে হবে, কারণ আমি এই জন্যই দিছি, মানে সবগুলাই দিছি, অনেকগুলো আছে এটার মধ্যে। সবগুলাই যদি ভালোভাবে পড়তা আর বই যদি ভালোভাবে পড়তা মোটামুটি কভার হয়ে যাইতো। তো তোমাদের যদি কোনো মানে প্রবলেম থাকে এমসিকিউ যে যেই পিডিএফটা দেয়া আছে, তো তোমরা শেয়ার করো, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর যদি প্রবলেম না থাকে তাহলে র্যান্ডমলি আলোচনা করতে হবে। প্রবলেম থাকলে বলো এখন। হ্যালো? হ্যালো, তোমরা কথা বলো। এমসিকিউ গুলো তো ওইভাবে জি ভাইয়া। বলতেছি মানে, আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ মানে কিভাবে পড়তে চাচ্ছ তোমরা এইটা বলো। মানে আমি তো মানে বইটা তোমাদেরকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা সবগুলাই পড়বা, আর হচ্ছে এগুলোর মধ্যে কোনো যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলো তোমরা পরে জানাই দিতা, ওগুলা থেকে আবার আলোচনা করা হইতো। ঠিক আছে, তো এখন আমি কিভাবে পড়াই বিষয়টা তোমরা একটু বলো কিভাবে পড়াবো এখন। আমি কি সবগুলাই আলোচনা করে দিয়ে যাব আর তোমাদের সমস্যা প্রবলেম গুলো দেখবো নাকি, মানে কিছু বুঝতেছি না কিন্তু আমি। হ্যালো, যে কোনো একজন বলো। ভাইয়া, থিওরি গুলো নাইলে আমরা পড়ে নিব, আপনি ম্যাথ গুলো একটু সলভ করে দিন। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা শুরু করি। আচ্ছা, প্রথম অধ্যায় কি দেয়া লাগবে? প্রথম অধ্যায়ে তো ক্রিটিক্যাল অত জিনিস নেই, প্রথম দ্বিতীয় অধ্যায় কি দেখানো লাগবে? যদি লাগে বলো, আমি এগুলো দেখাই ভাইয়া দিই। দেন, প্রথম অধ্যায় দেন, দ্বিতীয় অধ্যায় দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, তোমরা এই জিনিসটা এটা তোমাদের পিডিএফ তে আছে। সেটা হচ্ছে ওই যে মাস্টার ট্রেনার প্যানেল কর্তৃক যে বহু নির্বাচনী গুলো আছে, এগুলোতে মানে টপিক ওয়াইজ সবগুলো আলোচনা করা আছে। তো তো এই জায়গা থেকে তোমরা একটু টপিক ওয়াইজ এমসিকিউ গুলো দেখে নিতে পারবা। ঠিক আছে, তো এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু দেখাই দেই। আচ্ছা, যেমন এখানে দেখো, এই যে এই মানে কোন বিজ্ঞানী কোন জিনিসটা আবিষ্কার করছে, মানে এই যে জিনিসগুলো দেয়া থাকে, তো এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এগুলা কিন্তু মানে বেশি আসে। যেমন হচ্ছে
যে দেখো তোমরা টেলিকনফারেন্সিং পদ্ধতি উদ্ভাবন করেন কে? ম্যারি টার্ফ, ঠিক আছে। তারপরে এই যে এখানে মার্শাল ম্যাকলুহান বিশ্বগ্রামের যে ধারণা দেন, ঠিক আছে, যে মার্শাল ম্যাকলুহান, ঠিক আছে, মার্শাল ম্যাকলুহান সম্পর্কেও তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে বিশ্বগ্রামকে ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম হিসেবে অভিহিত করেন কে? মার্শাল ম্যাকলুহান, ঠিক আছে। তারপরে এই যে এরকম কিছু সাল থাকে, বিশ্বগ্রামের ধারণা কত সালে সর্বপ্রথম অবতারণা হয়? 1962 সালে, ঠিক আছে। এরকম ছোট ছোট এমসি গুলো দেখে নেবা। দাঁড়াও আমি একটু সামনে যাই। আচ্ছা, এই যে তোমরা এই যে এখানে একটা জিনিস দেখো, বাড়ির বিভিন্ন ধরনের ডিজাইনের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার কোনটি? ডিজাইনের জন্য আমরা কিন্তু থিওরিটিক্যালে পড়ছিলাম যে ডিজাইন করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যার হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন, যে বিস্তারিত আলোচনাটা ওইটার মধ্যে ছিল। তো হচ্ছে বাড়ির বিভিন্ন ডিজাইন যেটা দিয়ে করা হয় ওটা হচ্ছে সিএডি, কম্পিউটার এইডেড ডিজাইন, এটার মাধ্যমে করা হয়। তারপর হচ্ছে এই যে আরেকটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু কনফিউশন আসতে পারে। এই দেখো, অনলাইন শপিং এ মূল্য পরিশোধ করতে হয় মানে কোনটা দিয়ে, ঠিক আছে, ব্যবহৃত হয় হচ্ছে ক্রেডিট কার্ড, হচ্ছে ক্রেডিট ডেবিট, যারা কমার্স করো তারা তো বোঝো, ঠিক আছে। এই দুটার মধ্যে কনফিউশন চলে আসতে পারে। তো এখানে অনলাইন শপিং করার পর আমরা যে এই মূল্যটা পরিশোধ করি, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা ক্রেডিট কার্ড দিয়ে সেটা পরিশোধ করি। আচ্ছা, ভাইয়া ডেবিট কার্ড দিয়ে কি কেনাকাটা করা যায় না? আচ্ছা, ডেবিট কার্ড মানে ডেবিট আর ক্রেডিটের মধ্যে মানে পার্থক্যটা বলো তো একটু। তুমি তো মনে হয় কমার্সে, তাই না? হ্যাঁ, ডেবিটটা হচ্ছে আমার টাকা জমা থাকলেই কেবল আমি ইউজ করতে পারবো, আর ক্রেডিটটা হচ্ছে আমাকে একটা ঋণের সুবিধা দিবে, মানে টাকা হুম, না থাকলেও আমি সেটা ইউজ করতে পারবো একটা লিমিট হুম। পর্যন্ত। আচ্ছা, শোনো, মানে ব্যবহার করা হচ্ছে যে আমরা মনে করো ব্যাংকে যে টাকাটা জমা রাখি, ঠিক আছে, মানে ওই যে আমাদের যে জমা করা টাকা আছে, ঠিক আছে, ওই জমা করা টাকাটা থেকে কিন্তু আমরা ব্যবহার করব, তাই না? তো আমাদের ব্যাংক থেকে যে ক্রেডিট কার্ডটা দেয়া হয়, ঠিক আছে, তো ওইটার মধ্যে আমাদের যে মনে করো সম্পূর্ণ যে জিনিসগুলো জমা থাকে, ঠিক আছে, ওই জমা করা মানে টাকাটা আমরা ওই যে এই কার্ডটার মাধ্যমে এক্সেস করতে পারি, ঠিক আছে। তো আমাদের ওই যে না ভাইয়া, ক্রেডিট কার্ডে তো জমা থাকে না। ক্রেডিট কার্ড হচ্ছে আপনি ইস্যু করে আনলেন, তারপরে হুম, হচ্ছে আপনি ইউজ করবেন, তারপরে টাকা পরিশোধ করবেন। আচ্ছা শোনো, ক্রেডিট কার্ডে তো থাকে না, ওটা ডেবিট কার্ডে থাকে। ক্রেডিট কার্ডে তো টাকাটা থাকে না, টাকাটা থাকতেছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে, ঠিক আছে, মানে মানে ক্রেডিট। সেই অ্যাকাউন্টের কথাই আমি বলতেছি। হ্যাঁ, তো সেই অ্যাকাউন্টটাতে তো টাকাটা জমা আছে এবং সেই অ্যাকাউন্টটার টাকাটা কিন্তু আমরা ক্রেডিট কার্ড দিয়ে মানে সেই টাকাটাকে এক্সেস করতে পারতেছি, ঠিক আছে, মানে ওই যে আমরা এই বুথ থেকে যে টাকাটা তুলতেছি, ঠিক আছে। তো এই যে এই ভাইয়া এটা আমরা ডেবিট কার্ডের ফিচারে পড়ছিলাম, ক্রেডিট কার্ডের না। ডেবিট কার্ডের ফিচারে পড়ছিলা? হ্যাঁ, আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা থাকলে সেটা আমি ডেবিট কার্ড দিয়ে ইউজ করতে পারবো, আর ওই টাকাটা পর্যন্তই আমি ব্যবহার করতে পারবো। আর ক্রেডিট কার্ডে হচ্ছে আমাকে অনুমোদন করবে যে তুমি এত পর্যন্ত ইউজ করতে পারবা, বাট আমার কোনো টাকা আগে জমা নাই। হুম, আচ্ছা। তো ডেবিট ক্রেডিট হিসাব যেটা আছে, আমি তো কমার্সে ওইভাবে পড়ি নাই। তো সেটা হচ্ছে আমার মানে যতটুকু ধারণা আমি যেটা পড়ছি, মানে আমি যে জিনিসটা খরচ করব সবসময়, ঠিক আছে, এটা আমার ক্রেডিট কার্ড, যেটা ক্রেডিট কার্ড থেকে খরচ হবে, আমি মানে এই বিষয়টাই মানে মনে রাখছিলাম, ঠিক আছে। কিন্তু ডেবিট ক্রেডিট হিসাব করতে গিয়ে মানে কনফিউশনে পড়ে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বলেন। হুম, আচ্ছা। তারপর হচ্ছে হুম, আচ্ছা, ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সম্পর্কে একটু দেখো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কি? এটা হচ্ছে নলেজ বেস সিস্টেম। এটা কি করে? মানুষের যে নলেজ, মানুষের যে জ্ঞান, এইটাকে কম্পিউটারাইজড করা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দ্বারা, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে একটা নলেজ বেসড এক্সপার্ট সিস্টেম, ঠিক আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা। হুম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আর হচ্ছে তারপরে এখানে যে সালগুলো আছে এগুলো একটু দেখে নিবা। আর হচ্ছে তোমরা দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য যে আমরা যে প্রোগ্রামিং মিটিং রুমে ল্যাঙ্গুয়েজ মানে গুলো, কয়েক
কজন ঢুকতে পারতেছেন একটু দেখেন। আচ্ছা, আমি তো সবাইকে অ্যাডমিট করে দিচ্ছি। ওয়েটিং রুম। কাউকে তো দেখতে পাচ্ছি না। কেউ আসলে একটু চেক করে অ্যাডমিট করে দিবেন আর কি। কেউ আসলে আমি অ্যাডমিট করে দিচ্ছি, বাট এখন আমি কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, তো দেখো দেখো কোন প্রোগ্রামিং মানে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাটার মানে ইউজ করতে পারি, সেটা হচ্ছে প্রোলগের মাধ্যমে। ঠিক আছে, প্রোলগটা ইউজ করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তায়। আর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম ধারণা দেন জন ম্যাকার্থি। এগুলো হচ্ছে তোমাদের মনে রাখার বিষয়। ঠিক আছে, এই যে তারপরে যে এটা হচ্ছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, রোবটের হাত পা মানে রোবটের পেশি হিসেবে কাজ করে কি, রোবটের অ্যাকচুয়েটর। রোবটের অ্যাকচুয়েটর হচ্ছে রোবটের হাত পায়ের পেশি হিসেবে কাজ করে। আর রোবটের মানে কাজ করার প্রয়োজনে হাত পাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারে? 360 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে এই যে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারিতে ক্যান্সার কোষকলা ধ্বংসের জন্য যে তাপমাত্রাটা, এটা হচ্ছে -40 থেকে -50। ঠিক আছে, এখানে কিন্তু তাপমাত্রা আরো কয়েকটা বিষয় আছে। তো যেটা হচ্ছে ক্যান্সার কোষকলা ধ্বংসের জন্য সেই তাপমাত্রা হচ্ছে -40 থেকে -50। আচ্ছা, তারপরে এখানে দেখো ক্রায়োসার্জারির সময় ভালো কোষকলাকে রক্ষায় কোনটি ব্যবহার করা হয়? থার্মোসেন্সর। ঠিক আছে, থার্মোমিটার বা থার্মোসেন্সর এই দুটার মধ্যে গুলাই ফেলবা না। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ক্রায়োসার্জারিতে কত সময়ের মধ্যে, এটা কিন্তু বইয়ে একবারে লাইনে সুন্দরভাবে বলা আছে, ক্রায়োসার্জারিতে কত সময়ের মধ্যে তাপমাত্রা কমিয়ে -120 থেকে 165 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হয়? 12 সেকেন্ডে। এটা একটু দেখবা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে এটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্রায়োসার্জারিতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? ভার্চুয়াল রিয়েলিটি, স্যাটেলাইট, রোবোটিক্স, ইমেজিং। ইমেজিং বলতে এখানে বোঝানো হয়েছে এমআরআই। ঠিক আছে, এটা আমি ক্লাস করানোর সময় বলছিলাম। এমআরআই মানে হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ঠিক আছে, তো এটার মাধ্যমেই মানে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এর মাধ্যমে হচ্ছে ওই যে ক্ষত বা মানে ক্যান্সার কোষকলা ওইটার অবস্থানটা নির্ণয় করে তারপর সেখানে চিকিৎসা দেওয়া হয়। আচ্ছা, তো বুঝতে পারছো তো ক্রায়োসার্জারিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ইমেজিং, মানে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এটা। আচ্ছা, আর হচ্ছে আমাদের ক্রায়োসার্জারিতে আমরা নাইট্রোজেন ব্যবহার করি। ঠিক আছে, নাইট্রোজেনটা কেমন হয়? তরল নাইট্রোজেন ইউজ করি আমরা, সেখানে নাইট্রোজেন গ্যাস ইউজ করি না। নাইট্রোজেন কিন্তু সাধারণত গ্যাস, বাট ক্রায়োসার্জারিতে আমরা নাইট্রোজেন গ্যাসটাকে অনেক মানে চাপ প্রয়োগ করে ওইটাকে তরল করে সেই তরলটা আমরা ইউজ করি। ঠিক আছে, আর ক্রায়োসার্জারি যেহেতু হচ্ছে ঠান্ডা একটা প্রযুক্তি, তো তাইলে বুঝতে হবে যে মানে অতি নিম্ন তাপমাত্রায় আমরা এই চিকিৎসাটা প্রদান করি। মহাকাশ অভিযান সম্পর্কে একটু জানো? আচ্ছা, হ্যাঁ, নাসা এর এই যে দেখো পূর্ণরূপটা একটু দেখবা, ন্যাশনাল অ্যারোনটিক্স এন্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। একটু দেখে নিবা বানানগুলো সহ। আচ্ছা, এটা একটু দেখো কতগুলো দেশের সমন্বয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন গঠিত হয়? 16টি দেশের সমন্বয়ে। আইএসএস এর পূর্ণরূপ দেখো, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। এই যে একটু আগে সিএডি পড়ছি, কম্পিউটার এইডেড ডিজাইন, বিভিন্ন বাড়ি বা যে কোনো কিছুর নকশা যেটা দ্বারা তৈরি করা হয়। ঠিক আছে, ওটা হচ্ছে সিএডি, কম্পিউটার এইডেড ডিজাইন।
আচ্ছা, এই যে এখানে আরেকটা জিনিস দেখো, প্রতিরক্ষার ক্ষেত্রে একটা জিনিস দেয়া আছে, এগুলো কিন্তু বইয়ে মনে হয় অত ভালোভাবে দেয়া নাই। দেখো ইউএভি, ইউএভিটা কি দেখো, আনম্যানড এরিয়াল ভেহিকল। ঠিক আছে, এটা একটু দেখো, ইউভি এক ধরনের আইসিটি উৎপাদন সম্বলিত ইলেকট্রনিক ডিভাইস যা এক স্থান থেকে 100 কিলোমিটার দূর পর্যন্ত স্বাধীনভাবে উঠতে সক্ষম। ঠিক আছে, 100 কিলোমিটার দূর পর্যন্ত। এটা হচ্ছে প্রতিরক্ষার ক্ষেত্রে বিভিন্ন দেশ ইউজ করে। ভাইয়া একজন ওয়েটিং এ আছে, একটু জয়েন করান। আচ্ছা, ওয়েটিং গুলো আমার সামনে যখন আসতেছে আমি ওগুলোকে জয়েন করে দিচ্ছি, বাট তা না হলে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না ওয়েটিং, আর কাউকে দেখছি না। না, এখন ওয়েটিং রুমে কেউ নাই, সবাই জয়েন হয়ে গেছে। আর হ্যাঁ, ওই যে দেখো, ইন্টারনেট শুরু হওয়ার আগে যে মনে করো একটা ব্যবস্থা ছিল ইন্টারনেটের মতো, ওইটার নাম কি ছিল? আরপানেট, ARPANET। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবা। তারপর হচ্ছে বায়োমেট্রিক্স। আচ্ছা, এই যে একটা এটা আমরা দাঁড়াও। এই যে দেখো, কোন ব্যক্তি বা শোনা মানে বায়োমেট্রিক্সে আমরা সাধারণত দুইটা শ্রেণীতে ভাগ করি, একটা হচ্ছে আচরণগত, ঠিক আছে, আচরণগত বৈশিষ্ট্যের উপর, একটা হচ্ছে শারীরবৃত্তীয়। ঠিক আছে, এই দুইটার ভাগে ভাগ করি মেইনলি প্রথমে, তারপরে এগুলার আবার ভাগ আছে। এই যে আরেকটা জিনিস দেখো, বায়ো ইনফরমেটিক্স এর বিজ্ঞানের কোন পর্যায়ে আলোচনা করা হয়? আণবিক পর্যায়ে। ঠিক আছে, এটা একটু দেখবা, এখানে পারমাণবিক আণবিক দুইটাই দেয়া থাকবে, কিন্তু বায়ো ইনফরমেটিক্স কিন্তু একটা বস্তুর হচ্ছে আণবিক পর্যায় থেকে গবেষণা শুরু করে। এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রথম ব্যবহার করেন কে? জ্যাক উইলিয়ামসন। ঠিক আছে, মানে যেখানে দেখবা বিজ্ঞানী নাম, এই বিষয়গুলো একটু ভালোভাবে দেখে নেবা। আর প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু গঠন করেন পল বার্গ, দেখে নিবা। আচ্ছা, তারপর হচ্ছে এই বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণী তৈরি করেন রুডলফ জেনিস। এগুলো আমরা বইয়ে পড়ছি সুন্দরভাবে। আর হচ্ছে আমরা ওই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যে মানে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করি, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার জন্য আমরা যে ওই যে একটা বৈশিষ্ট্য ডিএনএ থেকে বৈশিষ্ট্য কেটে নেই, ঠিক আছে, সেই বৈশিষ্ট্যটা কেটে নেওয়ার জন্য আমরা ওই যে রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করতাম। ঠিক আছে, তো ওই যে রেস্ট্রিকশন এনজাইমটা হচ্ছে আণবিক কাঁচি, মানে ওই এনজাইমটা হচ্ছে কাঁচির মতো কাজ করে। ওই এনজাইমটার মাধ্যমে আমরা কোনো মানে ওই যে ডিএনএ থেকে নির্দিষ্ট অংশ কেটে আর একটা ডিএনএ এর সাথে জোড়া দিয়ে মানে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে পারি। ঠিক আছে, তো এই বিষয়টা একটু দেখে রাখবা, যে আণবিক কাঁচি যেটা, ওটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম, গুরুত্বপূর্ণ খুবই এটা। আচ্ছা, এই যে রেস্ট্রিকশন এনজাইম আবিষ্কৃত হয় কত সালে? 1970 সালে। তারপর হচ্ছে ন্যানো টেকনোলজি। আচ্ছা, ন্যানো টেকনোলজি কোন ধরনের প্রযুক্তি? এটা হচ্ছে কোন ধরনের প্রযুক্তি? বটম টু টপ। ঠিক আছে, তার মানে হচ্ছে ছোট ছোট জিনিস থেকে আমরা বড় জিনিসের দিকে যাচ্ছি, অর্থাৎ ছোট ছোট অনেকগুলো জিনিস মিলাই আমরা বড় একটা জিনিস তৈরি করব। এটাই হচ্ছে বটম টু টপ। আচ্ছা, ওই যে আরেকটা আমরা জিনিস পড়ছিলাম না, জেনন, আইবিএম এর যে লোগোটা, ঠিক আছে, ওইটা তৈরি করা হয়েছিল জেনন অণু দিয়া। ঠিক আছে, তো জেনন অণু দিয়ে যে আমরা তৈরি করছিলাম আইবিএম এর, মানে আইবিএম যে তার লোগোটা তৈরি করছিল, সেখানে কতটি জেনন ছিল? 35। ঠিক আছে, এটা একটু দেখবা। আর হচ্ছে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগকে কিন্তু 1 ন্যানোমিটার বলা হয়। আর ইঞ্চিতে যদি আমরা এটা ভাগ করো, তো 1 ইঞ্চির 2,54,00,000 ভাগের 1 ভাগ হলো তোমার 1 ন্যানোমিটার। এটাও একটু দেখে নেবা।
আচ্ছা, তারপর হচ্ছে কম্পিউটার ইথিক্স। কম্পিউটার ইথিক্স এর সর্বপ্রথম ধারণা দেন কে? প্রফেসর ডক্টর ওয়ালচার। আর কম্পিউটার ইথিক্স ধারণার যে নির্দেশনা ছিল 10টা, ঠিক আছে? কয়টা ছিল? 10টা। সেগুলো সম্পর্কে আর তো দেখানোর নাই, এগুলো তোমরা নিজে নিজে পড়লে বুঝে যাও। প্রথম যে 2টা অধ্যায়, এগুলাতে তোমাদের কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, আচ্ছা, এখন আমরা একটু ডিবিএমএস টা দেখবো, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এই যে এখানে একটা জিনিস দেখো, এটা অবশ্য সহজ, সবাই পারবে। সেটা হচ্ছে যে ডেটাবেজের জন্য যে আমরা সফটওয়্যারটা ইউজ করি সেটা হচ্ছে এমএস এক্সেস, মাইক্রোসফট এক্সেস সফটওয়্যারটা আমরা ইউজ করি, ঠিক আছে? আর ডিডিএল হচ্ছে কি? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। দেখো, আরো আমরা যে ওয়েলি অবজেক্ট গুলো পড়ছিলাম, এখানে দেখো ডেটাবেস হতে টেবিল বা অন্য কোনো অবজেক্ট বাতিল করার জন্য আমরা কি করি, ঠিক আছে? ড্রপ টেবিল যে জিনিসটা আছে, এই জিনিসটা আমরা ইউজ করি, ড্রপ টেবিল, ঠিক আছে? যখন আমরা বাতিল করার চেষ্টা করব। আচ্ছা, আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, কোন ধরনের ডেটাবেসের রূপান্তরকে বিভিন্ন সারিতে সংগঠিত করা হয়, ঠিক আছে? এটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে শুধুমাত্র ডিবি এমএস দিলে হবে না, এটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর হচ্ছে এই যে আমরা যে কোয়েরি করি, ঠিক আছে, এসকিউএল কোয়েরি, এটা হচ্ছে তোমাদের RDBMS থেকে আসছে, ঠিক আছে? তাহলে সেটা আমরা করতে পারবো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, আমরা কোয়েরি করতে পারি। আচ্ছা, সর্বপ্রথম RDMS প্রবর্তন করেন কে? ঠিক আছে, এডগার ফ্রাঙ্ক কর্ট। এটা একটু দেখে নেবা। তারপর হচ্ছে ডেটা হায়ারার্কি সবচেয়ে ক্ষুদ্রতম অংশ কোনটি? বিট, ঠিক আছে? আচ্ছা, তোমরা বলো তো, হচ্ছে এই যে সবচেয়ে ক্ষুদ্রতম অংশ তো বিট, বিটের পরের যে জিনিস ওইটা কি কি বলে বলো তো? তারপরের অংশটাকে কি বলে? বলতে পারবা কেউ? বাইট। বাইট বলে। হ্যাঁ, তারপর? এগুলো পড়াই নাই? তারপর কিলোবাইট। হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে। প্রথমে হচ্ছে তোমাদের কিলোবাইট, বিট, বাইট, তারপর তারপরে হচ্ছে তোমাদের ফিল্ড, কলাম, মানে এরকম ভাবে একটা সিকোয়েন্স দেওয়া আছে, কোনটার থেকে কোনটা বড়, ঠিক আছে? এটা একটু দেখে নিবা। তারপর হচ্ছে ডেটাবেজের যে ডেটা টাইপ, ঠিক আছে, কয় ধরনের ডেটা টাইপ? 10। তারপর হচ্ছে টেক্সটের জন্য কতটা মানে সাইজ রাখা হয়? 255। তারপর মানে ওই যে একটা পেজ ছিল, ঠিক আছে, ডেটাবেস তৈরি, ওইটাতে কিন্তু অনেকগুলো এমসিকিউ আছে, ঠিক আছে? এখানে কিন্তু সবগুলোই দেখতে পাচ্ছি না, বইয়ে যখন আমি পড়াইছিলাম তখন কিন্তু দেখাই দিছিলাম। এই যে যেমন এই যে কারেন্সি এর জন্য কত কত বাইট জায়গার প্রয়োজন হবে? 8 বাইট। এরকম সবগুলোর জন্য কোনটার জন্য কতটুকু, এগুলো কিন্তু অনেকগুলো দেয়া ছিল। এগুলো একটু তোমরা দেখে নেবা ওইখানে। আচ্ছা, ওই যে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং, এটা দেখো, দেখো -7 থেকে 13 দিকে যাচ্ছে, তার মানে কি ছোট থেকে বড় দিকে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসেন্ডিং। আর হচ্ছে বড় থেকে যখন ছোটর দিকে যাবে সেটা হচ্ছে ডিসেন্ডিং। আর ওই যে বড় ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রম অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করার যে বিষয়টা, ওইটাকে কি বলে? ইন্ডেক্সিং। এগুলো পড়াইছিলাম। আচ্ছা, আচ্ছা, শোনো, দুইটা টেবিলের মধ্যে যদি আমরা রিলেশনশিপ মানে করতে চাই, তাহলে মানে মেইন একটা জিনিস থাকতে হবে, সেটা কি থাকতে হবে বলো তো?
কিওয়ার্ড কিওয়ার্ড কেন? কি ফিল্ড? মানে কি ফিল্ড? হ্যাঁ হ্যাঁ, তার তার মানে হচ্ছে দুইটা টেবিলের মধ্যে মানে একটা কমন কি ফিল্ড থাকতে হবে, আর ওটা হচ্ছে প্রাইমারি হতে হবে এটা। ঠিক আছে? হ্যাঁ, প্রাইমারি। হ্যাঁ, তো এই বিষয়গুলো একটু দেখে রাখবা। তারপরে ডেটাবেজ। আচ্ছা, এই যে ওই যেটা বললাম আর কি, ওই যে ডেটা টাইপ কোনটা কত সাইজ ধারণ করে এগুলো একটু কিন্তু দেখবা। যেমন এখানে দেখো ইন্টিজার ডেটা টাইপের মেমরি কত, 2 বাইট। ঠিক আছে, তারপর ডাবল হচ্ছে তোমার 8 বাইট, তারপরে সিঙ্গেল ডেটা টাইপের মেমরি হচ্ছে 4 বাইট। এগুলো একটু দেখে নেব। এই যে দেখো অ্যাকশন কোয়েরি কয় ধরনের? 4 ধরনের, এখানে নামগুলো দেওয়া আছে। মেক টেবিল কোয়েরি, তারপর আপডেট কোয়েরি, অ্যাপেন্ড কোয়েরি, ডিলিট কোয়েরি, এগুলো কিন্তু বই আমরা পড়ছি। ঠিক আছে, ওইগুলাই এমসিকিউ। বুঝছো, বইটা যদি খুব ভালোভাবে তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা সবগুলোই ভাইয়া, এত টেকনিক্যাল বিষয় থাকে, মনে থাকে না সবগুলো। ঠিক আছে, কিন্তু তোমরা তো বুঝতে পারতেছো, মানে এটা যেহেতু অ্যাডমিশন টেস্ট, সেখানে কিন্তু খুব কমন যে বিষয়, এই বিষয়গুলো কিন্তু অত আসবে না। ঠিক আছে, একটু মানে জটিল বিষয়গুলাই কিন্তু বেশি দেবে। ঠিক আছে, এটা একটু কঠিন তোমাদের জন্য চাপ হয়ে যাইতেছে, কারণ হচ্ছে আইসিটি তো কোনোবারও থাকে না। এবার অ্যাড করে দিয়ে দিছে, এখন কি করবা? এই যে ও যেটা বলছিলাম একটু, ভাইয়া কোনটা? হ্যাঁ বলো। ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটি আইসিটি থাকে। হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটিতে হচ্ছে সায়েন্সে আমাদের আইসিটি ছিল, মানে আগ থেকে ওরা আইসিটি নিত 10 মার্কের মতো, এরকম একটা ছিল, আমরা দিছি। তবে এইবার কি করছে এটা কিন্তু আমি এখনো জানি না। ঠিক আছে, এখন আর্টস কমার্স সবার কি আছে কিনা একটু দেখতে হবে। তোমরা অ্যাপ্লাই শুরু করো নাই? ওইটা নাকি প্রাথমিক আবেদন শুরু হয়ে গেছে। ভাইয়া 8 জি ভাইয়া, তারিখ শুরু থেকে শুরু। হয়েছে থেকে। ও আচ্ছা। আর রাবিটটা আজ কবে থেকে জানি শুরু না। হয়েছে ভাইয়া। হ্যাঁ, তো ওইটাতে দেখে নিতে হবে তাহলে, আমি এখনো দেখি নাই তো। But রাবিতে মানে আইসিটি ওরা রাখে, আগ থেকেই রাখে। আচ্ছা, এনক্রিপশন ডিক্রিপশন পড়াইছিলাম না? হ্যাঁ, তো জি এটা দেখো, ভাইয়া। এই যে ডেটা সিকিউরিটির জন্য এটা ব্যবহার করে, ডেটা সিকিউরিটির জন্য ব্যবহার করে, মানে ডেটা যে পাঠানো হয়, ঠিক আছে, তো এটা কি করে পাঠানো হয় বলো তো? এনক্রিপ্ট করে পাঠানো হয়, ওইটাকে আবার আমাদের ব্যবহারযোগ্য করার জন্য আমরা ডিক্রিপ্ট করে, ডিক্রিপ্ট করে বুঝে নেই হ্যাঁ অর্থটা। ডিক্রিপ্ট করে আমরা ওইটা বুঝে নেই, হচ্ছে ব্যাপার। আর সিজার কোড পড়ছিলাম, সিজার কোডে কোনো অক্ষরের মানে তার পরের তৃতীয় অক্ষর দ্বারা প্রতিস্থাপিত করা হয়। ঠিক আছে, তো যেহেতু তৃতীয় অক্ষর দ্বারা প্রতিস্থাপিত করা হয়, তখন তোমাদেরকে একটা অক্ষর দিয়ে বলবে এটা সিজার কোড কি হবে, এগুলো একটু দেখে নেবা। যেমন এ এর সিজার কোড ABCD হচ্ছে, তৃতীয় অক্ষর হচ্ছে ডি, তাহলে এ এর সিজার কোড হচ্ছে ডি। ঠিক আছে, এরকম দেয়া থাকবে এগুলো হচ্ছে। আচ্ছা, দেখলাম এটা আমরা দেখে ফেলছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো তো, ওয়াইম্যাক্স বলা আছে। ওয়াইম্যাক্স কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহার করা হয়? ঠিক আছে, ওয়াইম্যাক্স হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কও না, আর লোকাল এরিয়া নেটওয়ার্কও না, এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। কারণ হচ্ছে 50 কিলোমিটারের কাছাকাছি একটা জায়গা নিয়ে এই নেটওয়ার্কটা বিস্তৃত থাকে। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তারপর ওয়াইফাই বা ওয়াইম্যাক্স, তারপর হচ্ছে ব্লুটুথ, এগুলো স্ট্যান্ডার্ড গুলো একটু দেখে নেবা। ঠিক আছে, এখানে ওয়াইফাই স্ট্যান্ডার্ড দেওয়া আছে 802.11।
ঠিক আছে, এরকম স্ট্যান্ডার্ড যেগুলো আছে এগুলো একটু দেখবা। আচ্ছা দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট। কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে নেটওয়ার্কের মধ্যে যে সংযুক্ত যে আরো যে মানে ডিভাইস গুলো আছে, একটা ডিভাইস থেকে প্রচারিত হচ্ছে, নেটওয়ার্কের মধ্যে অন্তর্ভুক্ত সকল ডিভাইসে কিন্তু ওই ডেটাটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে ব্রডকাস্ট। ঠিক আছে, সকল ডিভাইসের মধ্যে যখন চলে যায় তখন হচ্ছে ওটা ব্রডকাস্ট। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে গ্রুপ এসএমএস, এটাকে মাল্টিকাস্ট বলা হচ্ছে কেন বলো তো? ভাইয়া সবাই যোগাযোগ করতে পারে। সবাই বলতে সবাই শোনো, পায় না আর কি, মানে তথ্য, মানে মানে গ্রুপ, তথ্যটা এটা আচ্ছা গ্রুপ বিষয়টা কখন আসে বলো তো? কয়েকজনকে। গ্রুপ বিষয়টা তখনই আসে ভাইয়া যখন হচ্ছে এটা যেমন সিমে যেমন মেসেজ গুলো আসে, এক এক মানে যেমন রবি আমরা যদি ইউজ করি তাহলে রবির যে কোনো একটা ইনফরমেশন সবাই যারা রবি ইউজ করে তাদের কাছে চলে যায়। শোনো, আচ্ছা গ্রুপিং, শোনো, আবার গভর্নমেন্ট যেসব ইনফরমেশন গুলা গ্রুপিং মেসেজ গভর্নমেন্টের যেটা দেয় সেটা ইনফরমেশন গুলা হচ্ছে যে মানে মনে করো মাল্টিকাস্ট আর কি। সব ফোনেই দেয়া হচ্ছে, এটা হচ্ছে তোমাদের ব্রডকাস্ট, এটা কিন্তু মাল্টিকাস্ট হবে হ্যাঁ, না। ঠিক আছে, মাল্টিকাস্ট কোনটা? ব্রডকাস্ট ওইটা, হ্যাঁ হ্যাঁ, মাল্টিকাস্ট হচ্ছে তোমরা দেখো কোন একটা গ্রুপ একটা নেটওয়ার্কের মধ্যে। শোনো, গ্রুপিং কাকে বলে? যখন আমরা অনেকগুলা সবাই আমরা আসছি কিন্তু তাদের মধ্য থেকে কয়েকজনকে মিলে কিন্তু আমরা গ্রুপ করি, ঠিক আছে? তার মানে হচ্ছে কি আমরা নেটওয়ার্কের অন্তর্ভুক্ত সকল কম্পিউটার আমরা দিচ্ছি না, হ্যাঁ নেটওয়ার্কের। নেটওয়ার্কের অন্তর্ভুক্ত মানে নির্দিষ্ট কিছু কম্পিউটার বা ডিভাইস নিয়ে সেগুলোর মধ্যে তথ্যটা পাঠাচ্ছি, এই জন্য ওটা হচ্ছে মাল্টিকাস্ট। এই জন্য গ্রুপ এসএমএস হচ্ছে মাল্টিকাস্ট। আচ্ছা আচ্ছা, এটা কি সিমপ্লেক্স বলা হচ্ছে কেন? সিম্পলি একটা কারণ বলো তো, সিমপ্লেক্স কেন বলা হচ্ছে এটা? 22 নাম্বারটা। ভাইয়া এখানে একমুখী যোগাযোগ ব্যবস্থা। হ্যাঁ, এটা শুধুমাত্র এ থেকে বি তে যাচ্ছে, কিন্তু দেখো যে তীর যে চিহ্নটা আছে এটা শুধুমাত্র এ থেকে বি এর দিকে, এই কারণে এটা হচ্ছে সিমপ্লেক্স। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ব্যান্ডের কিন্তু গতি আছে, ঠিক আছে। ন্যারো ব্যান্ডের ডেটা স্পিড কত বিপিএস? 45, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো ভয়েস ব্যান্ডে হচ্ছে সেটা হচ্ছে 9600, ঠিক আছে, 9600 বিপিএস। আচ্ছা এই যে 31 নাম্বারটা দেখো, রহিমের বাসায় নেটওয়ার্ক স্থাপনের জন্য দোকান থেকে RJ45 কানেক্টর এবং একটি সুইচ কিনে আনে। রহিমের বাসায় নেটওয়ার্ক কোন ধরনের টপোলজির উদাহরণ? আচ্ছা সুইচ, সুইচ কোন মানে টপোলজিতে থাকে বলো তো? স্টারে থাকে না? হাব হ্যাঁ, সুইচ বা হাব স্টারে বা থাকে না? এই যে মেইন একটা সুইচ বা হাব থাকে এবং ওইখান থেকে অন্য কম্পিউটার গুলোকে সংযুক্ত করে দেওয়া হয়, ঠিক আছে, এই জন্য ওটা হচ্ছে স্টার টপোলজি। ওরা যেহেতু সুইচ কিনে আনছে তাহলে তাদের টপোলজিটা হচ্ছে স্টার, ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু আসবে। আচ্ছা এই যে ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ একটু দেখো, 1 এমবিপিএস থেকে বেশি। আচ্ছা টেলিফোন লাইনে কোন কেবল ব্যবহার করা হয় বলো তো? দেখো টুইস্টেড পেয়ার কেবলটা টেলিফোন লাইনে আমরা ব্যবহার করি। টুইস্টেড পেয়ার কেবল কেমন তোমরা দেখো নাই? তোমাদের কিন্তু দেখাইছি, একটা কেবলের ভিতর মানে চারটা চারটা মানে 4 জোড়া কেবল থাকে, ঠিক আছে, ওইগুলো মানে আলাদা আলাদা একটা প্লাস একটা মাইনাস এরকম ভাবে 4 জোড়া থাকে, ঠিক আছে। তো টেলিফোন লাইনে যে কেবলটা ব্যবহার করা হয় ওইটা কিন্তু টুইস্টেড পেয়ার কেবল। এরকম ছিল, শোনো এইগুলা তো আমি একটু একটু করে দেখাচ্ছি, ঠিক আছে। ভাইয়া হুম আমাদের কি বহুপদী এমসিকিউ আসবে? আচ্ছা শোনো, তোমরা যে মানে যেটা বলতেছো যে বহুপদী একেবারে আসবে না, মানে কেউ কেউ বলে, বাট বহুপদী যে একেবারে আসবে না এরকম কিন্তু না,
ঠিক আছে, মানে তোমাদেরকে যেমন হচ্ছে এইটার মধ্যে মানে ওই যে যেমন একটু আগে একটা দেখাইলাম, যেমন হচ্ছে কোন একটা বিষয় মানে বলবে, ঠিক আছে, বলার পর ওই বিষয়টা থেকে প্রশ্ন করবে, ঠিক আছে, তো বলার পর হুম, আমি জি ভাইয়া। হ্যালো। আচ্ছা, ওই যে রানিং আউট অফ টাইম হয়ে গেছে, আমি মানে তোমরা একটু পর আবার জয়েন করো, ঠিক আছে, আমি এখন লিভ করে দিচ্ছি। আচ্ছা, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। জি ভাইয়া শুনতে পাচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলা যে ওই যে বহুপদী সমাপ্তি সূচক, জি ভাইয়া। তোমাদেরকে শোনো, মানে ভর্তি পরীক্ষা হচ্ছে তোমাদের যে মানে এমসিকিউ তে অপশন গুলো দেওয়া থাকে, ঠিক আছে, ওইগুলো কিন্তু অনেক কনফিউজিং দিয়ে দিবে, ঠিক আছে, তোমাদের কিন্তু মনে হবে যে মানে মানে তোমাদের যদি খুব ভালোভাবে তোমরা যদি মনে করো পড়ো যদি না পড়ো তাহলে কিন্তু মানে অপশন গুলো কমাইতে পারবে না, ঠিক আছে, সঠিক অ্যান্সারটা চুজ করা কঠিন হয়ে যাবে। মানে হচ্ছে কাছাকাছি গুলো দিয়ে রাখবে, এখানে কিন্তু অপশন প্রশ্ন তোমাদের যদি সহজ হয় দেখবা অপশন গুলো একবারে কাছাকাছি দিয়ে রাখছে, এটা হচ্ছে সমস্যাটা। তো বহুপদী গুলা পড়লে তোমাদের এরকম কিন্তু ধারণা আসবে, ঠিক আছে, ওগুলাও পড়ো। জি ভাইয়া, বুঝছি। হুম। আচ্ছা, আমরা এখন এইচটিএমএল একটু দেখি। আচ্ছা, যে সর্বপ্রথম ব্যবহৃত যে মানে সর্বপ্রথম আবিষ্কৃত যে হচ্ছে তোমাদের ব্রাউজার, ঠিক আছে, ওটার নাম হচ্ছে মোজাইক, ঠিক আছে, এটা কিন্তু পড়ানো হয়েছে তোমাদেরকে ভালোভাবে, এটা একটু দেখে নিবা। আচ্ছা, সর্বশেষ যে এইচটিএমএল যে ভার্সনটা ওইটা কত ভার্সন, এইচটিএমএল 5, এটা একটু দেখে নিবা। তারপরে প্রথম অধ্যায় বুলেটিন বোর্ডের যে উদাহরণ ছিল ওটার মধ্যে কিন্তু ছিল ডাব্লিউ, এটাকে বলা হচ্ছে সবচেয়ে বড় বুলেটিন বোর্ড, ঠিক আছে, তো ডাব্লিউ কে ইন্টারনেটের বুলেটিন বোর্ড বলা হয়। হ্যাঁ, ওই যে দেখো নিচের কোন ওয়েবসাইট বিভিন্ন ধরনের শাখাগুলো আলাদা আলাদা ভাবে লিঙ্ক করা থাকে, ঠিক আছে, মানে ওয়েবসাইটের যে কাঠামো ছিল কাঠামোগুলোর মধ্যে হচ্ছে একটা কাঠামোতে ছিল যে ওই মানে মানে শাখা প্রশাখা যেটা আছে, ঠিক আছে, যেখানে তোমরা সেটা টপোলজিতে পড়ো আর যেখানেই পড়ো, ঠিক আছে, যখনই শাখা প্রশাখার যে ওরকম কথা আসবে তখনই আসবে ট্রি বা হায়ারার্কিয়াল কথাটা আসবে, ঠিক আছে, তো এখানে শাখা প্রশাখার কথা যেহেতু বলা হয়েছে তাহলে এটা হচ্ছে হায়ারার্কিয়াল।
ঠিক আছে। যেমন আর হচ্ছে তোমাদের কিন্তু একটা ট্যাগের একটা চার্ট দেয়া ছিল, ঠিক আছে, ওইখানে কিন্তু কোন ট্যাগের কি কাজ এগুলো কিন্তু সুন্দরভাবে দেয়া ছিল, ওইগুলো কিন্তু দেখবা। যেমন এভাবে একটা জিনিস মানে একটা ট্যাগ উঠে দিয়ে বলবে যে এই ট্যাগটার কাজ কি। দেখো এখানে বিয়ার দেওয়া আছে, ঠিক আছে, লাইন ব্রেক, ঠিক আছে, লাইন ব্রেক দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়, মানে একটা লাইন হচ্ছে শেষ করে তার পরের লাইনে, ঠিক আছে, আর একটা লাইন শুরু করা বোঝায়। আর হচ্ছে ভাইয়া এইচ আর কি হরিজন্টাল রো? হ্যাঁ, হরাইজন্টাল। হ্যাঁ আচ্ছা দেখো, সাব আর সুপের মধ্যে কি কারো কনফিউশন আছে এখনো? এটা কিন্তু দেখাইছিলাম আগে। না ভাইয়া, হুম, না নাই। তো দেখো এইচ টু এর মধ্যে যেহেতু টু নিচে এই জন্য সাব, এই সাব টু আর হচ্ছে ও, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এগুলো সবই পড়াই, মানে এগুলো হচ্ছে থিওরিতে সবই পড়াইছে, তো এই জন্য মানে মনে হচ্ছে না যে আচ্ছা হ্যাঁ, ওই যে হেডিং এর মধ্যে কিন্তু একটা কথা ছিল, এগুলো কিন্তু আমি এইভাবেই পড়াইছি। হেডিং এর মধ্যে যে H1, ঠিক আছে, ওইটা কিন্তু সবচেয়ে বড় হেডিং, ঠিক আছে, আর সবচেয়ে ছোট হেডিংটা চলে যাবে H6। H6। হ্যাঁ, তার মানে সবচেয়ে বড় হেডিং হচ্ছে H1, হচ্ছে সবচেয়ে বড় হেডিং, এটা একটু মনে রাখবা। H6 এর থেকে H6 সব থেকে ছোট। এই যে দেখো, কোনো পেজে ইমেজ সংযুক্ত করতে হলে আমরা ইমেজ এসআরসি লিখি, ঠিক আছে, কারণ হচ্ছে আচ্ছা এসআরসি কেন লিখি বলো তো, মানে এসআরসি দিয়ে কি বোঝায় বলো তো, কেউ বলতে পারবা এটা? এসআরসি এটা দ্বারা কি বোঝানো হইতেছে? ভাইয়া ভুলে গেছি, ভুলে গেছো? পড়ছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে সোর্স, ঠিক আছে, সোর্সটাকে এসআরসি দিয়ে আমরা লিখি, হচ্ছে ইমেজের যে সোর্স, ঠিক আছে, ওই সোর্সটা কিন্তু হ্যাঁ সংযুক্ত করে দেওয়া হয়। আচ্ছা, তো ওইটা হচ্ছে আমরা কিভাবে লিখি দেখো, আইএমজি এসআরসি, তারপরে হচ্ছে পিকচারের যে ইউআরএল এটা কোথায় আছে ওইটা লিখে দেই আমরা। তারপরে শোনো, এমটি ট্যাগ গুলো কিন্তু ভালোভাবে পড়বা, কোনটা কোনটা এমটি ট্যাগ, ঠিক আছে, এটা কিন্তু দিয়ে দিবে যে এমটি ট্যাগ নিচের কোনটি এমটি ট্যাগ, ঠিক আছে, এগুলো কিন্তু হাইলাইট জিনিস, ঠিক আছে, এগুলো একটু ভালোভাবে পড়বা, বোঝাই যায় এগুলো। আচ্ছা হ্যাঁ, ওই যে যে ওয়েব পেজের যে কাঠামো ছিল, ঠিক আছে, তার মধ্যে হচ্ছে লিনিয়ার বিষয়টা কি ছিল, অনুক্রম, মানে হচ্ছে এই যে একটার পর আর একটা, ঠিক আছে, এরকম ভাবে ছিল, এই জন্য ওটা ছিল লিনিয়ার কাঠামো। হুম এই জন্য বলা হয়েছে যেখানে অনুক্রম যেটাতে থাকে ওইটা কোন হয়, ওটা হচ্ছে লিনিয়ার। আর হচ্ছে আইপি অ্যাড্রেস কয় নম্বরের সমন্বয়ে গঠে ওঠে, এটা দেখো 4। হুম আচ্ছা, তবে যে এখানে কিছু কিছু জিনিস ছিল, ঠিক আছে যেমন ওয়েবসাইটের যে ওয়েব অ্যাড্রেস গুলো আছে ওগুলো শেষে .int, তারপর .in, .com, ঠিক আছে, এই বিষয়গুলো কোনটা দ্বারা কি বোঝানো হয়, এগুলো কিন্তু বই সুন্দরভাবে দেয়া আছে, ওগুলো দেখবা। যেমন INT দ্বারা হচ্ছে ইন্টারন্যাশনাল, IN দ্বারা ইন্ডিয়া, কম দ্বারা কমার্শিয়াল প্রতিষ্ঠান, ORG দ্বারা অর্গানাইজেশনস, এই যে এই বিষয়গুলো এগুলো একটু দেখে নিবা, মানে সাধারণ ভাবে আর কি। এই যে একটা জিনিস আছে, এটা হচ্ছে বইয়ে মনে হয় ছিল না। আচ্ছা, জেপিইজি, ঠিক আছে আমরা যখন পিকচার অনেকগুলো ফোনে পিকচার দেখি, পিকচার কিন্তু অনেকগুলো ফরম্যাট থাকে, যেমন জেপিজি, তারপর হচ্ছে পিএনজি, এরকম থাকে, ঠিক আছে, তো জেপিইজি একটা ফরম্যাট আছে পিকচারে, ঠিক আছে, তো এইটাতে কত রঙের সমন্বয় হয়, ঠিক আছে, এটা হচ্ছে 16.7 মিলিয়ন কালারের সমন্বয়ে কিন্তু জেপিইজি যে ফরম্যাটটা
ওইটা কিন্তু গঠিত। আচ্ছা আচ্ছা, তারপর চলে আসলাম কম্পিউটার প্রোগ্রামিং। আচ্ছা, কম্পিউটারের ভাষা কি বলো তো একটু, মানে কি কম্পিউটার কি, ভাইয়া আর একটু বলেন। কম্পিউটারের ভাষা মানে হচ্ছে কম্পিউটার কি কি বুঝতে পারে এটা বলো। কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি কম্পিউটার বাইনারি বুঝতে পারে 0 1। জিরো হুম ওয়ান জিরো ওয়ান। 01। এইটাই, এই জন্য আমরা আমাদের ভাষাগুলোকে কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদেরকে আমাদের ভাষাগুলোকে কনভার্ট করে 0 আর 1-এ আমাদেরকে পরিণত করতে হয়। হুম। আচ্ছা, প্রথমে বিভিন্ন ধরনের ভাষার যে মনে করো ইতিহাসগুলো আছে, কোন ভাষা কখন আসছে এগুলো কিন্তু একটু দেখবা। প্রজন্ম। হ্যাঁ, ভাষার যে প্রজন্ম, আর হচ্ছে বিভিন্ন ভাষা আছে না, উচ্চস্তরের ভাষা, তারপর হচ্ছে যান্ত্রিক ভাষা, মেশিন ভাষা, যান্ত্রিক ভাষাটা একটু মেশিন ভাষা, আচ্ছা অ্যাসেম্বলি জি ভাষা। ভাষা। হ্যাঁ, তো এই যে এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে, ভাষাগুলোর মধ্যে। তারপর হচ্ছে জাভা, ওরাকল, ফোরট্রান, এগুলো সম্পর্কে কিন্তু আমরা কিন্তু দেখছিলাম, ঠিক আছে। এগুলো মনে হয় আপু পড়াইছিল তোমাদের না হুম। প্রথমে ভাষাগুলো, ঠিক আছে। তো এই ভাষাগুলোর থেকে যে এমসিকিউ গুলো আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওই যে মানে প্রোগ্রামিং অধ্যায়টার মধ্যে বেসিক যে এমসিকিউ যে জায়গাটা, ওইটা হচ্ছে ওই ভাষাগুলোর মধ্যেই বেশি থাকে। হুম। আচ্ছা, এগুলো তো সবই পড়ানো হয়েছে, আমি দেখতেছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো তো, কার নাম থেকে অ্যালগরিদম শব্দটির উৎপত্তি হয়েছে? আল খোরিয়জমি, ঠিক আছে, এটা একটু দেখে নাও। আমাদের লেকচারটাতে মনে হয় এটা ছিল না, ঠিক আছে। তারপর হচ্ছে সুডোকোটের মধ্যে সুডো, সুডো শব্দটা কিন্তু হচ্ছে গ্রিক শব্দ থেকে আসছে, আর সুডো শব্দের অর্থ হচ্ছে সত্য নয়। তারপর শোনো, ফ্লো চার্ট, ফ্লো চার্টের মধ্যে যেটা বলছিলাম, ফ্লো চার্টের মধ্যে কিন্তু অনেকগুলো সূত্র দেয়া আছে, ঠিক আছে। সূত্রগুলো কিন্তু একটু দেখে নিবা ফ্লো চার্টের মধ্যে। যেমন লিপিয়ারের কিছু লিপিয়ারের সূত্র দেয়া আছে, তারপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এরকম কিছু সাধারণ যে সূত্রগুলো আছে সেগুলো একটু দেখবা। আর হচ্ছে ফ্লো চার্টের মধ্যে যে মনে করো মানে কিছু, এই যে যেমন এটা দেখো, ফ্লো চার্টে এই যে এই চিহ্নটা, এটা দ্বারা কি বোঝানো হয়, তারপর এটা দ্বারা কি বোঝানো হয়, এরকম প্রত্যেকটা চিহ্নগুলার মানে কোনটার কাজ কি, ঠিক আছে, এইগুলা কিন্তু একটু দেখে নিবা। ফ্লো চার্টের মধ্যে হাইলাইটিং পয়েন্ট হচ্ছে এগুলাই। ভাইয়া পেজগুলা বেশি একটা ক্লিয়ার না, পিডিএফ এ কি এমন ছিল? হ্যাঁ, পিডিএফ এ এমনই ছিল। আচ্ছা, এগুলা তাহলে তো হচ্ছে বুঝবো কেমনে, বোঝা যায় না। বোঝা বলতে হ্যাঁ ভাইয়া তো স্ক্যান করে দিছে পিডিএফ ফাইলগুলো। হ্যাঁ, দুই একটা পেজ এরকম হইতে পারে, যেমন এই পেজটা একটু দেখতেছি একটু মানে অত বোঝা যাইতেছে না, বাট বাকিগুলো কিন্তু ঠিক আছে, ঠিক আছে। ওইটা হয়তো কোনো কারণে ওরকম হয়ে গেছে। আচ্ছা, তবে ডেটা টাইপের মধ্যে কিন্তু অনেকগুলো রেঞ্জ দেয়া আছে, এগুলোও কিন্তু তোমরা একটু দেখবা। এই যে যেমন এই যে এইটা, ঠিক আছে, ডেটা টাইপের মধ্যে দেখো, এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ, এগুলো একটা একটা করে ধরে কিন্তু বলতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে।
ঠিক আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওই যে ডেটা টাইপের যে বিষয়গুলা, যেমন রেঞ্জ দেয়া আছে, রেঞ্জ যেগুলো দেওয়া আছে, তারপরে কোনটা কত বিট ধারণ করে এগুলা। আচ্ছা, প্লাস প্লাস আই আর আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট, আচ্ছা কি কি জানি বলে, প্লাস প্লাস আই আর আই প্লাস প্লাস, এই দুইটা যে আছে, ঠিক আছে, প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট, ঠিক আছে, এইটাও কিন্তু সেদিন ওটার কনফিউশনটা দূর করা হয়েছিল, ঠিক আছে, ওইটাও কিন্তু দেখে নিবা। আচ্ছা হ্যাঁ, এখানে একটা জিনিস তোমরা একটু দেখো। এই যে দেখো, রুট যদি আসে, এটাকে যখন আমরা প্রোগ্রামিং ভাষায় লিখবো তখন আমরা এখানে কি দেবো বলতো, এসকিউআরটি দেবো, স্কোয়ার রুট। স্কোয়ার রুটের সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে এসকিউআরটি। এসকিউআরটি দিয়ে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার মধ্যে এটা লিখবো প্রোগ্রামিং এ, যখন আমরা এই বিষয়ে লিখবো। আর হচ্ছে আমরা মানে এক্সপ্রেশন গুলো কিভাবে লিখবো, এটা একটু গুণগুলা মানে এইভাবে এক লাইনে লিখতে হবে। যেমন যদি গুণ থাকে তাহলে একটা ওই যে স্টার চিহ্ন দিয়ে গুণগুলা লিখতে হয়, ঠিক আছে। আর যদি স্কোয়ার থাকে তাহলে এই যে এই চিহ্নটা দিয়ে স্কোয়ারটা লিখতে হয়, ঠিক আছে। এরকম এক্সপ্রেশন, এগুলো তো সহজ জিনিস, এগুলো তোমরা লিখতে পারবে, সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ, একটা সহজ প্রশ্ন করি, দেখো আমরা যে মনে করো প্রোগ্রামিং হেডার ফাইল ইউজ করি, তাই না? তো হেডার ফাইল যখন ইউজ করি, তো আমরা যদি প্রোগ্রামের ভিতর হচ্ছে আচ্ছা, আমরা সাধারণভাবে ওইখানে হেডার ফাইলে কোনিও এইচ, কোনিও ডট এইচ এটা দেই, ঠিক আছে না? তো আমরা যদি এসকিউআরটি ইউজ করি তাহলে আমাদেরকে আলাদাভাবে আরেকটা হেডার ফাইল ইউজ করতে হবে। ওইটা কি হবে বলো তো? কোন কোনটা ইউজ করতে হয় যদি স্কোয়ার রুট আমরা ভিতরে ইউজ করি, তাহলে বলো তো? হ্যালো, ভাইয়া ম্যাথ ম্যাথ হ্যাঁ, ম্যাথ, ম্যাথ ডট এইচ, ঠিক আছে, ম্যাথ ইনক্লুড, ডট এইচ। হ্যাঁ, হ্যাঁ, ইনক্লুড ম্যাথ ডট এইচ, ঠিক আছে, ম্যাথ ডট এইচটাকে প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করতে হয়, না হলে কিন্তু এই স্কোয়ার রুটটা ধরতে পারবে না প্রোগ্রাম। আচ্ছা, স্ক্যানআপ আর প্রিন্টএফ এই দুটার কাজ কি একটু বলো তো সাধারণভাবে? ভাই স্ক্যানএফ, স্ক্যানার হচ্ছে ইনপুট দেয় আর আউটপুট হচ্ছে প্রিন্টার। হ্যাঁ, ইনপুট দেয় না, মানে স্ক্যানএফ এর মাধ্যমে আমরা মানে হ্যাঁ কম্পিউটারকে ইনপুট। ইনপুট দিব, ঠিক আছে। হ্যাঁ, আর হচ্ছে প্রিন্টএফ এর মাধ্যমে ওই যে আমরা যে ইনপুটটা দিব ওইটার হচ্ছে আউটপুটটা আউটপুটটা শো পাবো। করবে, হ্যাঁ, আউটপুটটা প্রিন্ট করবে আর কি, এরকম ব্যাপার। আচ্ছা, একমাত্রিক অ্যারেতে কি থাকে বলতো? একটি কলাম আর একটি সারি থাকে, ঠিক আছে। যখন একটি কলাম আর একাধিক সারি থাকে, ঠিক আছে, তখন এটাকে বলা হচ্ছে দ্বিমাত্রিক অ্যারে, ঠিক আছে। অ্যারেও কিন্তু পড়াইছি ভালোভাবে, দেখছো, মানে থিওরিতে আমরা যেগুলো পড়ছি ওইগুলোই কিন্তু এমসিকিউর মধ্যে। তো থিওরি গুলো কিন্তু ভালোভাবে পড়লে এমসিকিউ গুলো হয়ে যাবে। এমসিকিউ গুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের প্রশ্নগুলো কিভাবে হতে পারে ওইটার একটা ধারণা দেওয়ার জন্যই এটা, ঠিক আছে। সো প্রোগ্রামিং এ যেহেতু একটু মানে সবগুলোই ব্যাখ্যামূলক প্রোগ্রামিং এ, সো এমসিকিউ হচ্ছে তোমাদের ওই যে ডেটা টাইপ, তারপর হচ্ছে প্রথমে যে মানে ভাষা, ভাষা সম্পর্কে যে বিস্তারিত আলোচনা এগুলা, আর প্রোগ্রামিং মানে লেখার সময় যে টুকিটাকি যে বিষয়গুলো সাধারণ, এগুলো হচ্ছে এমসিকিউ, ঠিক আছে। এগুলো একটু দেখে নাও। আর হচ্ছে আজকে হচ্ছে ক্লাস নিচ্ছি যেটা, সেটা এটা হচ্ছে এমসিকিউ গুলো দেখাই দিচ্ছি তোমাদের, ক্লাসের সাথে সাথে এমসিকিউ দেখানো হয় না এই জন্য। আর এরপরে তোমরা এমসিকিউ গুলো এই বইটা থেকেই পড়ো, সবগুলাই পড়ার চেষ্টা করো। আর তারপরে যদি কোনো প্রবলেম হয় এগুলা হচ্ছে তোমরা নোট মানে নোট করবা প্রবলেম গুলো, তারপর হচ্ছে আপুকে দিবা,
ঠিক আছে, ওই প্রবলেম গুলো নিয়ে আরেকটা ক্লাস হবে। জি ভাইয়া। আচ্ছা, থার্ড চ্যাপ্টারটা একটু দেখো। সংখ্যা পদ্ধতি থেকে কি দেখো, সংখ্যা পদ্ধতির তো আমি মানে ব্যাখ্যা মানে ভালোভাবে একটু টাইম নিয়ে পড়াইছি। হচ্ছে এই যে এগুলার প্রশ্ন কিন্তু এরকমই, মানে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, মানে সংখ্যা পদ্ধতির যে রূপান্তর একটা থেকে আরেকটা, এগুলা কিন্তু এমসিকিউ তে দিয়ে দেয়। আর হচ্ছে তোমরা হচ্ছে দেখো প্রশ্নের, বুঝছো, সাইডে এরকম মানে প্রশ্নের যে সাইডে, ঠিক আছে, অল্প একটু জায়গা দেওয়া থাকবে। এই জায়গার মধ্যে তোমাদেরকে হিসাব করে ম্যাথমেটিক্যাল টার্ম গুলা লিখতে হবে। সো সেইভাবে মানে একটু মানে আর কি মাথা খাটিয়ে কিন্তু লেখার চেষ্টা করবা, মানে খুব বড় হিসাব কিন্তু করার ওইখানে কিন্তু জায়গা পাবা না, ঠিক আছে। আর এইগুলা মানে ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো খুব বেশি প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু তোমাদের ওইখানে মানে খুব তাড়াতাড়ি এগুলো অ্যান্সার বের করে ফেলতে পারবা। কারণ হচ্ছে ভাইয়া প্রশ্নে লেখা যাবে? হ্যাঁ, প্রশ্নে লেখা যাবে, সমস্যা নেই। প্রশ্ন মনে করে এই যে আমাদের এখানে তো সাইডে মানে এরকম জায়গা থাকবে একটু, ঠিক আছে, রাফ করার জন্য না, মানে হচ্ছে প্রশ্নের সাইডে যে জায়গা থাকবে ওইখানে তুমি ম্যাথমেটিক্যাল টার্ম গুলো হিসাব করে ওইখানে লিখতে পারবা, ঠিক আছে, এটা সমস্যা নেই। কিন্তু প্রশ্নে দেখানো যাবে না যে ওই যে এ নাম্বারে অ্যান্সার এটা, বি এমনি অ্যান্সার দেখানো যাবে না, কিন্তু ভাইয়া ক্যালকুলেটর নিয়ে যেতে দিবে না? এখন গুচ্ছতে না না, করতে দিবে কিনা এখনো কিন্তু বলে নাই, কারণ হচ্ছে গুচ্ছর যে মনে করো যে ফাইনাল যে হচ্ছে সার্কুলার, এটা কিন্তু আমরা এখনো পাই নাই, ঠিক আছে। সো বলা যাইতেছে না ক্যালকুলেটর ইউজ করতে দিবে কিনা, ঠিক আছে। অনেক জায়গায় ক্যালকুলেটর ইউজ করতে কোন দেয়, এক্সামের মধ্যে, কোন সায়েন্সে এক্সামেই তো ইলেকট্রিক ইয়া দিতে দেয় না। দেয়। শোনো, মেডিকেলে দেয়, মেডিকেলে। শোনো, মেডিকেলে তো ক্যালকুলেটর লাগবেই না আর দিবেও না। শোনো, আর হচ্ছে তোমরা দেখো সাস্টে কিন্তু আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি, ঠিক আছে। এরকম ইঞ্জিনিয়ারিং কিছু কিছু প্রতিষ্ঠান আছে এগুলাতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয়। তো এখন গুচ্ছতে ওইগুলো ইঞ্জিনিয়ারিং সাইটে ভাইয়া, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো তো তেমন দেখি নাই, দেয় না। হ্যাঁ, শাহজালালও কিন্তু বিশ্ববিদ্যালয়, তো ওইটা বলতেছি না, মানে আবার এটা তো গুচ্ছ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শোনো তোমরা গুচ্ছতে কিন্তু এবার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, ঠিক আছে, শাহজালাল কিন্তু আছে, এটা একটা ব্যাপার। আমরা এখন এটা বুঝতে পারতেছি না, থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, কিন্তু তোমাদের উচিত যে তোমরা হাতে কলমে শিখবা, ঠিক আছে, মানে হাতে হাতেই করার চেষ্টা করবা। আর হচ্ছে তোমরা মানে তোমরা বেশিরভাগ তো আর্টস আর কমার্সে, তাই না, তোমাদের তো ক্যালকুলেটর ইউজ করতে না দেওয়ারই কথা, ওটা হচ্ছে সায়েন্সদের দিতেও দিবে পারে, না। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে কিন্তু দিবে না, এটা একটা ব্যাপার। ভাইয়া কমার্সে কি ক্যালকুলেটর লাগবে না? কমার্সে ক্যালকুলেটর না না, লাগলেও, কমার্সে তো ম্যাথ দেয় না ওই রকম বড়, লাগবে না, আর এটা লাগলেও কোনো কিন্তু সময় দেয় না। তোমাদেরকে ঢাকাতে ক্যালকুলেটর দিবে না। এমসিকিউ তো দেয় ম্যাথ। হ্যাঁ, এমসিকিউ তে ম্যাথ দিলেও তোমাদেরকে তো দিবে না, কারণ হচ্ছে সায়েন্সে তো আরো বেশি ম্যাথ, তবুও কিন্তু অনেক কেন বেশিরভাগ গুলোতেই কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, ঠিক আছে। কিছু কিছুতে দেয়, যেমন চিটাগাং এ ক্যালকুলেটর ইউজ করতে দেয়, ঠিক আছে, সায়েন্সদেরকে দেয়, কিন্তু আর্টস কমার্সদেরকে দেয় কিনা জানি না। শাহজালালে দেয়, ঠিক আছে, এরকম কিছু কিছু আছে ইউনিভার্সিটি যেগুলোতে ক্যালকুলেটর ইউজ করা যায়, ঠিক আছে, ওগুলো তোমরা জানতে পারবা আস্তে আস্তে, ঠিক আছে। তো এই যে সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, ঠিক আছে, এগুলো যেভাবে পড়ানো হয়েছে এগুলো একটু দেখে নিবা। যোগ বিয়োগ সবই তো শেখানো হয়েছে। টুস কমপ্লিমেন্ট, ভাইয়া লজিক গেটটা বুঝাই দেন একটু। লজিক গেট, জি ভাইয়া। আচ্ছা দাঁড়াও একটু একটু দাঁড়াও। লজিক গেটে কি কি বোঝাবো বলো তো একটু, মানে শুধুমাত্র গেট গুলা ভাইয়া বুঝাই দেবো? জি ভাইয়া ওইগুলাই। আচ্ছা দাঁড়াও, তাহলে ওই বইটাকে আনতে হবে, একটু দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তো ওই যে থার্ড চ্যাপ্টার যে এমসিকিউ, থার্ড চ্যাপ্টার এমসিকিউর মধ্যে যে ওই যে ম্যাথমেটিক্যাল টার্ম, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে, এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবা যাতে পরীক্ষা খুব কম সময়ের মধ্যে পারো, কারণ হচ্ছে ভর্তি পরীক্ষা, বুঝছো,
প্রশ্ন তোমরা মানে ভাববা যে ভর্তি পরীক্ষায় তোমরা প্রশ্ন অনেকেই দেখো, দেখে বলবা যে বাহ অনেক সহজ প্রশ্ন দিছে মানে কিছু কিছু ক্ষেত্রে। বাট তোমরা এই জিনিসটা মাথায় রাখবা যে এখানে সহজ প্রশ্ন দিলেও কিছু কয়েকটা সহজ দিবে, কয়েকটা কিন্তু কঠিন দিবে, ঠিক আছে? সহজগুলো কিন্তু সবাই পারবে, আর কঠিনগুলা যে কম সময়ের ভিতর মনে করো অ্যান্সার করতে পারবে সেই কিন্তু মনে করো চান্স পাবে, ঠিক আছে? এই জন্য মানে যারা হচ্ছে কঠিন গুলার অ্যান্সার ভালোভাবে করতে পারবা আর হচ্ছে খুব কম সময়ের ভিতরে অ্যান্সার করতে পারবা, তারাই কিন্তু হচ্ছে ট্যালেন্ট, আর তারাই কিন্তু ভালো চান্স পাবে। এটা একটা ব্যাপার, ঠিক আছে? তো কম সময়ের মধ্যে যাতে অ্যান্সার করতে পারো সেরকম দক্ষতা অর্জন করো আস্তে আস্তে। আচ্ছা, লজিক গেটের কথা যেহেতু বলছো, এটা একটু দেখাই দেই, বই আমার কাছে আছে। আচ্ছা দেখো, প্রথমে দেখো মৌলিক গেট গুলো একটু দেখাই, ঠিক আছে? অ্যান্ড, অর, আর নট, ঠিক আছে? সিম্পলি একটা জিনিস মনে রাখবা, অ্যান্ড বুঝছো, দুইটা যে মনে করো দুইটা জিনিস থাকবে, ঠিক আছে? ওই দুইটা জিনিসকে অ্যান্ড তোমার গুণ করে দিবে, গুণ করবে। অর হচ্ছে ওই জিনিসটাকে যোগ করবে, দুইটা জিনিসকে। যোগ করবে, হুম। আর নট হচ্ছে ওই জিনিসটার কমপ্লিমেন্ট, ঠিক আছে? পরিপূরক। বিপরীতটা করবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, পরিপূরক করবে, ঠিক আছে? সিম্পলি এটাই মনে রাখবা, ঠিক আছে? আর মানে গেটের মধ্যে হচ্ছে কি জিনিসটা দেখো, বর্তনীটা দেখবা, সত্যক সারণী দেখবা, আর মানে গেট আর কি, মানে কোনটা কোন গেট এটা একটু, এই যে গেটের যে প্রতীকটা, ঠিক আছে? এটা যেটা বললাম হচ্ছে এন গেটে যে মনে করো গুণ করে, ঠিক আছে? এটা হচ্ছে যৌক্তিক গুণ। এই যে দেখো, 0 0 গুণ করলে 0 হয়, দেখো আউটপুট, আউটপুটের জায়গায় কিন্তু 0 আসবে। 0 1 গুণ করলে 0 হয়, আউটপুট 0। 1 0 গুণ করলে 0 হয়, আউটপুট 0। 1 1 গুণ করলে আউটপুট 1। আর এন্ড গেটের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, তোমাদের এন্ড গেটের ভিতর যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট কিন্তু 0 হবে। যে কোনো একটা ইনপুট যদি কোনোভাবে 0 হয় তাহলে আউটপুট 0, ঠিক আছে? আর আউটপুট 1 হওয়ার শর্তই হচ্ছে দুইটা ইনপুটই 1 হইতে হবে, ঠিক আছে? এন্ড গেটের ক্ষেত্রে এটা একটু মনে রাখবা। জি ভাইয়া। হ্যাঁ, তারপর হচ্ছে ভাইয়া, হ্যাঁ বলেন। বর্তনী দেওয়া থাকে, ওখান থেকে সরলীকরণ আমরা করতে পারি না। ও, বর্তনী দেয়া থাকে নাকি? হ্যাঁ, বর্তনী। হ্যাঁ, মানে এ বর্তনী কিন্তু এইটা ওটা না ভাই, এই লজিক গেটে। সত্যক সারণী দেয়া থাকে নাকি মানে? হ্যাঁ ভাইয়া, ইয়া, বলতে গেট দেওয়া থাকে, গেট থেকে এই সরলীকরণ করতে পারি না, ও আমার বড় আচ্ছা, বড় গেট দেওয়া থাকে তো। হ্যাঁ শোনো, হ্যাঁ, সরলীকরণ করতে পারো না, সরলীকরণটা তোমাদের এখানে আসার সম্ভাবনা খুব কম। তো আচ্ছা দাঁড়াও, একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, তোমার কাছে মানে এই বইটা কি আছে, মানে বইয়ের পিডিএফটা আছে? আছে ভাইয়া আমার কাছে। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে, ঠিক আছে? ওই বিষয়ে ওইগুলো যদি তোমরা করো, ঠিক আছে? আচ্ছা, সরলীকরণের ক্ষেত্রে তোমাদের যে বারবার যে টার্মসটা আসবে সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য, ঠিক আছে? এরকম দেখো, যেমন, ঠিক আছে? আচ্ছা, ওইখানে আমি যাই। ডি মর্গানের উপপাদ্য দুইটা আছে, মানে এই দুইটা উপপাদ্যটা তোমাদের সরলীকরণের ক্ষেত্রে মানে খুবই 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 কাজে লাগবে। এই যে সরলীকরণ চলে আসছে। আর হচ্ছে সরলীকরণের আগে তোমাদের যেটা ব্যাখ্যামূলকে থাকতো, সরলীকরণের আগে হচ্ছে তোমাদের গেট দিয়ে একটা চিত্র দেয়া থাকতো, ওই চিত্র থেকে তোমাদেরকে এই প্রথম লাইনটা লেখা লাগতো, ঠিক আছে? আর এই প্রথম লাইনটাকে সরলীকরণ করে হচ্ছে ফাইনাল যে তোমাদের স্টেপ, এখানে যাইতে হইতো, ঠিক আছে? অনেক হচ্ছে বিস্তারিত পড়াশোনা, ঠিক আছে? এত বড় কিন্তু তোমাদের পরীক্ষায় দিবে না। সিম্পলি তোমাদেরকে হচ্ছে এরকম ছোট একটা সমীকরণ দিবে, ঠিক আছে? দিয়ে বলবে যে এটা সরলীকরণটা কোনটা, এরকম হইতে পারে। তো সরলীকরণ করার ক্ষেত্রে তোমাদের সূত্রগুলো সম্পর্কে কিন্তু খুবই ভালো ধারণা থাকতে হবে। এই যে যেমন ডিমর্গানের উপপাদ্য দুইটা, ঠিক আছে? এই দুইটা হচ্ছে খুব ভালোভাবে মনে রাখতে হবে, যদিও অনেক সহজ। যদি প্লাসের উপর কমপ্লিমেন্ট থাকে, দুইটা আলাদা আলাদা যদি কমপ্লিমেন্ট দিতে চাও আলাদা আলাদা, তাহলে এটা গুণ হয়ে যাবে। আর গুণ দুইটার উপরে যদি কমপ্লিমেন্ট থাকে, আলাদা আলাদা কমপ্লিমেন্ট যদি দিতে চাও তাহলে গুণটা এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? ডিমর্গানের উপপাদ্য তাইটা। আর হচ্ছে এই যে এখানে কিছু উপপাদ্য,
দেয়া আছে। ঠিক আছে, এই সূত্রগুলো সম্পর্কে যদি তোমাদের ধারণা থাকে ভালো ভালো সরলীকরণ করতে পারবা। আর কোনটা কোন গেট নির্দেশ করতেছে, কোন গেট কি কাজ করতেছে, এগুলো একটু দেখবা। ঠিক আছে, আর গেটের কি দেখাবো বলো তো? আর হ্যালো, হ্যালো ভাইয়া, ওই যে হ্যাঁ গেটটা দেওয়া থাকে, গেটটার থেকে আমরা সরলীকরণ করতে পারি না মানে। হ্যাঁ, দাঁড়াও। আচ্ছা আমি একটু দেখি, তোমাকে প্রশ্ন দেখাই কোনটার মধ্যে তুমি বলতেছো। আচ্ছা দাঁড়াও। আচ্ছা তুমি কি এরকম বোঝাচ্ছ যে এরকম একটা চিত্র দেয়া থাকে, ঠিক আছে, এই জি চিত্রটা, এই চিত্রটার আউটপুটটা লিখতে হয়, ওই আউটপুটটাকে সরল করে আবার একটা লিখতে হয়, এরকম কি? জি ভাইয়া, এরকম হ্যাঁ, না তো বাস্তবায়ন গুলা। হ্যাঁ তো শোনো, চিত্রটার ক্ষেত্রে তোমাদের প্রথমে মানে কিভাবে সরল করবা, এইখানে দেখো প্রথমে আসছে এ বি, ঠিক আছে, প্রথমে শুধুমাত্র এ থেকে ইনপুটটা আসছে, ওইটাকে দুই ভাগ করছে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে, হুম। এইখানে প্রথমে হচ্ছে এইটার আউটপুটটা কি হবে, তোমাদেরকে এটা প্রথমে নির্ধারণ করবে, এটার আউটপুট কিন্তু হবে এবার, ঠিক আছে। তারপরে এই যে বিটা কিরকম করছে, ঠিক আছে, এটা হচ্ছে বি বার। তারপরে এখানে দেখো এ বি দুইটা থেকে নিছে, এখানে হচ্ছে এ বি বার। এ প্লাস বি বার না? কেন এটা এ প্লাস বি বার প্লাস হবে? কেন হবে? এটা এ বি বার হবে। এটা তো প্লাস হবে না, ওটা তো হ্যাঁ, ন্যান গেট। এটা ন্যান্ড কি গেট, এন্ড গেট? ও হ্যাঁ। ন্যান্ড নর হলে প্লাস ন্যান হতো। গেট। হ্যাঁ তো দেখো মানে এইভাবে প্রত্যেকটা তোমরা হচ্ছে খাতায় মানে ওটা তোমাদের তখন খাতায় তোলার সময় নাই, তো ওইটাই দেখবা যে মানে প্রথমটার আউটপুট কি, তারপর মানে প্রত্যেকটা আউটপুট গুলো এইভাবে হিসাব করবা। তারপর এখানে কিন্তু আবার একটা হয়ে গেছে, সেটা হচ্ছে দেখো এবার আর বিবার, ঠিক আছে, এটা কিন্তু গুণ হয়ে গেছে, এবার ডট বিবার, আবার পুরোটারই উপর একটা বার হয়ে গেছে। আর এখানে কিন্তু আবার এবি বার আছে, আবার এখানে ন্যান্ড গেট দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আবার এই দুইটা গুণ হয়ে তার উপর একটা কম্বাইন্ড একটা বার হয়ে যাবে, ঠিক আছে। তারপর ডিমর্গানের উপপাদ্য ফেলে আস্তে আস্তে ভেঙে ফেলতে হবে এটাকে, ঠিক আছে। তো নিয়মটা হচ্ছে এরকম, প্রথমে ছোট ছোট জিনিসগুলোর আউটপুট গুলো আলাদাভাবে লিখে নেবা, তারপরে তোমরা ফাইনালে যে আউটপুট ওইটাতে যেতে পারবে। জি ভাইয়া, বুঝছি। হ্যাঁ, আর হচ্ছে বইটা কিন্তু খুব ভালোভাবে পড়া, বইয়ে কিন্তু অনেক প্র্যাকটিস দেয়া আছে, ঠিক আছে। সরলীকরণের প্র্যাকটিস গুলো একটু দেখো, কারণ সরলীকরণ দিয়ে দিতেই পারে, ঠিক আছে। আচ্ছা তো ভাইয়া আমাদের কি আইসিটি ক্লাস হবে আর? আইসিটি ক্লাসে আরেকটা হওয়ার কথা, কারণ হচ্ছে তোমাদের যদি সমস্যা থাকে তোমরা সমস্যা বের করে তোমরা আপুকে দিবা, দেন আরেকটা ক্লাস হতে পারে। আর যদি সমস্যা তোমরা বের না করো, মানে এটা হচ্ছে আজকের ক্লাসটা হলো তোমাদের এমসিকিউ ক্লাসের সাথে আজকে এমসিকিউ গুলো ভালোভাবে দেখানো হয়নি, এই জন্য আজকের ক্লাসটা, ঠিক আছে। তো তোমরা সমস্যা বের করে, তোমাদের যদি সমস্যা থাকে, ঠিক আছে, সমস্যা বের করে আপুকে বলবা, আরেকটা ক্লাস হচ্ছে অ্যারেঞ্জ করা হবে, ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা এখন আপাতত আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকো। আচ্ছা আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আচ্ছা, ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।